আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসে সর্বশেষ হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী শেষ করে দিছি। আজকে আমাদের বলার কথা হলো জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি আলোর প্রয়োগ। জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি আলোর প্রয়োগ, আলোর ব্যবহার, আলোর প্রয়োগ, ব্যবহার। এটা হলো প্রথম টপিকস। দ্বিতীয় টপিকস হলো চিকিৎসা বিজ্ঞানে আইআর রশ্মির প্রয়োগ। তৃতীয় টপিকস হলো চিকিৎসা বিজ্ঞানে এমআরআই বা রেডিও আলোর প্রয়োগ। এই তিনটা। তো প্রথমেই আমরা জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্ত করতে চাই। এখন দেখো, এটা হলো যে প্রত্যেক দেশের মুদ্রা বা টাকার উপর বা মুদ্রা মানের মুদ্রার এটার জাল করার প্রবণতা অনেক বেশি। বিশেষ করে যত বেশি দামি মুদ্রা টাকা, যেমন বাংলাদেশের 1000 টাকার নোট, এটা জাল করার প্রবণতা সবচেয়ে বেশি। ডলারের ক্ষেত্রে সবচেয়ে বড় ডলার, আমাদের 500 টাকা, 1000 টাকা, এই দুইটা সবচেয়ে বেশি জালের প্রবণতা দেখা যায়। তো এই জাল টাকা কিভাবে শনাক্ত করা যাবে, জালকারকরা কি কারণে মানে আসল টাকা মতো টাকা তৈরি করতে পারে না, এইখানে এই জিনিসটা আমরা একটু মেকানিজমটা বুঝবো। এখানে প্রত্যেকটা দেখো, সিকিউরিটি ডিভাইস নামে একটা তোমার হলো সিকিউরিটি ডিভাইস। আমাদের প্রত্যেক মুদ্রা, যেমন 1000 টাকার নোট, 500 টাকার নোট, এই টাকাগুলোর মধ্যে সিকিউরিটি ডিভাইস রূপে অপটিক্যাল সেন্সর, ফসফর কালি ব্যবহার করা হয়। কি করলাম বলো? সিকিউরিটি ডিভাইস নামে ডিভাইস হিসাবে অপটিক্যাল সেন্সর, হিসাবে সিকিউরিটি ডিভাইস হিসাবে অপটিক্যাল সেন্সর হিসাবে ফসফর কালি ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি ফ্লোরোসেন্ট ফসফর ইঙ্ক বা ফ্লোরোসেন্ট ফসফর কালি। তো সিকিউরিটি ডিভাইস রূপে, অপটিক্যাল সেন্সর রূপে যে ফসফর কালিটা ব্যবহার করা হয়, এই কালিটার কাজ কি? এটার কাজ হলো অতিবেগুনি আলোর রেঞ্জ আমরা জানি 10 থেকে 375 ন্যানোমিটার। এই ন্যানোমিটারটা হলো ইউভি লাইটের রেঞ্জ অঞ্চল। এই অঞ্চলের মধ্যে 230 বা 35 থেকে 375 ন্যানোমিটার এই অঞ্চলের আলোটা এই অপটিক্যাল সেন্সর রূপে যে ফসফর কালি ব্যবহার করা হয়, তারা এই ফসফর কালি এই আলোটা শোষণ করে, অ্যাবজর্ব করে, এই তরঙ্গদৈর্ঘ্যের আলো, এবং বিকিরণ করে 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যে কোনো তরঙ্গদৈর্ঘ্যের আলো। তাহলে বলো, যখন সে শোষণ করে ইউভি আলো দেখতে পাই না, কিন্তু যখন সে বিকিরণ করে দৃশ্যমান আলো আমরা দেখতে পাই। ফলে লাইট জ্বলে ওঠে। সিকিউরিটি ডিভাইস রূপে যে অপটিক্যাল সেন্সর, এই অপটিক্যাল সেন্সরে এই যে লাইট জ্বলে ওঠে, লাইট জ্বলার কারণে আমরা বুঝতে পারি যে এটা আসল টাকা। জালকারকরা এই সিকিউরিটি ডিভাইস রূপে যে অপটিক্যাল সেন্সর ফসফর কালি, এই কালিটা বসাতে পারে না সুনির্দিষ্ট জায়গায়, এবং এই কালিটা তারা যে মেশিনের সাথে, সেই মেশিন বা যন্ত্রটা তাদের কাছে নেই। ফলে তারা এই অপটিক্যাল সেন্সর রূপে যে ফসফর কালিটা, সেই কালিটা তারা ব্যবহার করতে পারে না। ফলে জাল টাকায় এটা থাকে না। এ কারণেই যখনই আমি কোনো টাকার মধ্যে ইউভি লাইট পাস করব, সিকিউরিটি ডিভাইস রূপে অপটিক্যাল সেন্সর যখনই ইউভি লাইট পাবে, ইউভি লাইট সঙ্গে সঙ্গে কি শোষণ করবে? দৃশ্যমান আলো বিকিরণ করবে,
বিকিরণ করার কারণে আমরা দৃশ্যমান আলোতে জ্বলে উঠবে, সাথে সাথে আলো জ্বলে উঠবে, আমরা দেখতে পারবো, অর্থাৎ এটা আসল টাকা। যার মধ্যে যেটার মধ্যে এই আলো পাস করলে যদি না পাওয়া যায় তাহলে আমরা বলবো যে সেটা দৃশ্যমান তোমার হলো আসল টাকা নয়, জাল টাকা, জাল পাসপোর্ট। এখন প্রশ্ন, স্যার ফসফরগুলো কি জিনিস? ফসফর হলো, তাহলে আমরা দেখি ফসফর কি। আজকে শুধু কথা বেশি, আজকের পড়ার মধ্যে তোমার হলো ম্যাক্সিমাম এই ভাষা। আচ্ছা, তাহলে এখন বলো দেখো তো, আমরা বলতে পারি এই ফসফর জিনিসগুলো কি ধরনের। দেখো ফসফর কাদের বলা হয়? যে সকল পদার্থ ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য অতিবেগুনি আলো শোষণ করে কিন্তু বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যর দৃশ্যমান আলোর বিকিরণ পদার্থ বিকিরণ করে, তাদেরকে ফসফর জাতীয় পদার্থ বলা হয়। তাদেরকে কি বলা হয়? ফসফর জাতীয় পদার্থ। আবার বলছি, যে সকল পদার্থ ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য ইউভি 235 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে এবং 400 থেকে 700 ন্যানোমিটার বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের আলো বিকিরণ করে, দৃশ্যমান আলো বিকিরণ করে, তাদেরকে ফসফর জাতীয় পদার্থ বলা হয়। এই ফসফর জাতীয় পদার্থগুলো 3 ধরনের ফসফর জাতীয় পদার্থ আছে। সাধারণত তোমার এখানে 3 ধরনের। কি এরা? তোমার বইয়ে এরা কি ধরনের? এরা জটিল ধাতব অক্সাইডের মিক্সার এবং ল্যান্থানাইড আয়ন। জটিল ধাতব অক্সাইডের মিক্সার এবং ল্যান্থানাইড ধাতব আয়ন আর ধাতব অক্সাইড ও ল্যান্থানাইড আয়নের মিক্সার। যেমন 1 নম্বর যদি বলি ফসফর জাতীয় পদার্থ, 1 নম্বর ইট্রিয়াম অক্সাইড। ইট্রিয়াম অক্সাইড, ইট্রিয়াম অক্সাইড, ইট্রিয়াম অক্সাইড এবং ইউরোপিয়াম আয়ন 3+। এই যে ইট্রিয়াম অক্সাইড এবং ইউরোপিয়াম আয়ন, এই ল্যান্থানাইড আয়নের মিক্সার, এটা হলো ফসফর জাতীয় পদার্থ। ফসফর জাতীয় পদার্থ, ফোর জাতীয় পদার্থ। আর এই ফসফর জাতীয় পদার্থের এটা কালারটা দেবে, এরা যখন দৃশ্যমান আলো বিকিরণ করবে সে কালারটা দেয় লাল। কালার হয় লাল, কালার শো করে, লাল বর্ণ প্রদর্শন করে। আচ্ছা, এবার 2 নম্বর বলা হয় কি? সেরিয়াম, সেরিয়াম, ম্যাগনেসিয়াম, 3টি ধাতু মিক্সচার, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, অক্সাইড। তার মানে কি জানো? সেরিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড, 3 অক্সাইড মিলে একত্রে সংকেতটা হয় এবং এখানে এবং টারবিয়াম আয়ন Tb3+, ল্যান্থানাইড মৌল। তার মানে সংকেতটা দেখো, সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম 11, অক্সিজেন 19। এই যে এখানে সেরিয়ামের অক্সাইড আছে, ম্যাগনেসিয়ামের অক্সাইড আছে, অ্যালুমিনিয়ামের অক্সাইড আছে। এইটা প্লাস Tb3+, এটা হলো সবুজ বর্ণ বিকিরণ করে, সবুজ বর্ণ। যখনই আমি এটা আমার টাকায় মুদ্রায় বা তোমার হলো পাসপোর্টে দেব, যখনই ইউভি লাইট পাস করব সঙ্গে সঙ্গে সবুজ বর্ণ চলে আসবে। সবুজ বর্ণ দেখে বুঝতে পারবো যে এটা সিকিউরিটি কোড আছে, অর্থাৎ সিকিউরিটি ডিভাইস আছে, তার মানে এটা আসল টাকা। সিকিউরিটি ডিভাইস যে টাকায় থাকবে সঙ্গে সঙ্গে আমি এটা পাস করার সঙ্গে সঙ্গে সে একটা বর্ণ বিকিরণ করবে। কিন্তু সিকিউরিটি ডিভাইস যে টাকায় থাকবে না, সে টাকায় অপটিক্যাল সেন্সর, সে টাকায় লাইট পাস করলে তাহলে কোনো লাইট জ্বলবে না। লাইট না জ্বললে আমি বুঝতে পারবো যে এটা আসল টাকা না, এটা নকল টাকা, নকল পাসপোর্ট। 3। আবার বলছি, এবার বলো বেরিয়াম, বেরিয়াম,
ম্যাগনেসিয়াম, সংকেত লিখলাম, পূর্তিক লিখলাম না, থাক, ঠিক আছে, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, বেরিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে বলো, এবং ইউরোপিয়াম আয়ন। এই বিষয়ে বিতর্ক, কোনো বইয়ে এটা 3+, কোনো বইয়ে 2+, তুমি গুহসারের বই আছে 3+, হাজারের বই আছে 2+, ইউরোপিয়াম আয়ন, ঠিক আছে। এই অক্সাইড এবং ইউরোপিয়াম আয়ন, এটা হলো তাহলে সংকেতটা কি, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং 17 ইউরোপিয়াম। ইউরোপিয়াম 3+, তুমি 3+এই দেবে। ইউরোপিয়াম আয়ন এটা হলো নীল বর্ণ বিকিরণ করে, তার মানে অপটিক্যাল সেন্সর রূপে ফসফর জাতীয় পদার্থ এটা যদি থাকে, সঙ্গে সঙ্গে আমি যদি ইউভি লাইট পাস করি, এটা নীল বর্ণ বিকিরণ করবে। তাহলে জাল টাকায় জাল পাসপোর্ট এই জিনিসগুলো, এই ফসফর জাতীয় পদার্থ দেয় না, ফলে অপটিক্যাল সেন্সর রূপে এই ফসফর জাতীয় থাকে না, ফলে যখনই আমি ইউভি লাইট পাস করি সেন্সিটিভিটি নাই, আলো জ্বলে না। কিন্তু যখনই আমি আমার হলো অপটিক্যাল সেন্সর রূপে এই ফসফর জাতীয় পদার্থ ব্যবহার করি, সঙ্গে সঙ্গে লাইট, ইউভি লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে ইউভি লাইট শোষণ করে। কারা শোষণ করে? এই যে যৌগগুলো, মিক্সার যৌগ, এদের অনুস্থ পরমাণুর ইলেকট্রন এই ইউভি লাইট শোষণ করে উচ্চ শক্তি স্তরে যায়। এবার কিছু সময় মানে লাইটের উৎস বন্ধ করলে সাথে সাথে আবার নিচে চলে আসে। টাইম একটা ফ্যাক্টর, এর টাইমের ভিত্তিতে এই আমরা এইটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি প্রতিপ্রভা, আর একটাকে বলতে পারি অনুপ্রভা। যদিও তোমার সিলেবাসে না, আমি সংজ্ঞা দুটো অন্তত লিখে দেব। তাহলে তুমি লেখো, আমরা বলছি যে জাল টাকা শনাক্তকরণের ক্ষেত্রে আর বা জাল পাসপোর্ট শনাক্তকরণের মূল প্রক্রিয়াটা কি, যে আসল টাকায় থাকে কি, সিকিউরিটি ডিভাইস হিসেবে অপটিক্যাল সেন্সর রূপে ফসফর জাতীয় পদার্থ দেওয়া থাকে। ফসফর জাতীয় পদার্থগুলোর বৈশিষ্ট্য হলো তাদের যখনই তারা অতিবেগুনি আলো 235 থেকে 275 ন্যানোমিটারের আলো শোষণ করে এবং তাদের অনুস্থ পরমাণু, এই পরমাণুর ইলেকট্রন ওই আলো শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করে। পরবর্তীতে উৎস বন্ধ করে দিলে সাথে সাথে তারা দৃশ্যমানের নির্দিষ্ট বর্ণের আলো বিকিরণ করে নিচে চলে আসে। এই বিকিরণিত আলো চোখে আসবে, আমরা এটা দেখতে পাবো বা দৃশ্যমান হবে, ফলে চিহ্নটা, সিকিউরিটি ডিভাইসটা চিহ্নিত হবে, আর এই চিহ্নিত ডিভাইস দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসল টাকা। কিন্তু জালকারকরা এই ফসফর কালি দিয়ে তারা বিশেষ যে অপটিক্যাল মানে তোমার হলো সেন্সর, এই সেন্সর, অপটিক্যাল সেন্সর, এইটা তারা টাকার মধ্যে প্রবেশ করাতে পারে না। জাল পাসপোর্টেও তারা এটা পারে না, ফলে জাল টাকা, জাল পাসপোর্ট ইউভি লাইট প্রয়োগ করে শনাক্ত করা হয় ফসফর কালির মধ্যে দিয়ে। আমরা এখন এটা কি মুছে দিতে পারি? এই তিনটা এখন প্রশ্ন হলো, এর ভিত্তিতে এই যে আমরা বললাম ইউভি তোমার হলো লাইট পাস করে, এখানে বলা হচ্ছে দুইটি ঘটনা, একটা হলো অনুপ্রভা, একটা হলো প্রতিপ্রভা। একটা হলো ফ্লুরেসেন্স, একটা হলো ফসফোরেসেন্স। ফ্লুরেসেন্স এবং ফসফোরেসেন্স এই দুইটি ঘটনা, তার মধ্যে দেখো আমরা বলি ফ্লুরেসেন্স বা প্রতিপ্রভা, এইটা জাল টাকা, জাল পাসপোর্টের ক্ষেত্রে প্রতিপ্রভা ঘটনাটা ঘটে।
আর অনুপূর্বা এটা কোনো কোনো ইয়েতে যেমন ঘড়ির ক্ষেত্রে থাকে, জোনাকি পোকার আলোর উদাহরণ একটা। তাহলে আমরা বলছি একটার নাম হলো কি প্রতিপ্রভা ফ্লুরিসেন্স, ফ্লুরিসেন্স অনুপ্রভা, অনুপূর্বা। এই যে প্রতিপূর্বা বা ফ্লুরিসেন্স, এইটা জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে ঘটে, এই ঘটনাটা জাল টাকার ক্ষেত্রে ঘটে। অনুপূর্বা বা প্রতিপূর্বা এটা হলো ফসফোরেসেন্স, ফসফোরিসেন্স, ফ্লুরিসেন্স, ফসফোরিসেন্স ও প্রতিপূর্বা, অনুপূর্বা। এই দুইটার মধ্যে দুটি বড় পার্থক্য, একটা হলো টাইম রিলেটেড আর একটা হলো ইলেকট্রনের স্পিন রিলেটেড। টাইম রিলেটেড, এটা টাইমটা ঘটে মাত্র, শোনো, এখানে আলোর শোষণ ঘটে 10⁻⁻14 থেকে 10⁻⁻15 সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের মধ্যে আলোর শোষণ ঘটে। প্রতিপূর্বায় ইলেকট্রন স্পিন একই রকম থাকে, ফলে ওইটাকে বলা হয় সিংলেট স্টেট। ইলেকট্রনের স্পিন একই দিকে থাকে, যুগলবন্দি মানে সর্বদা যুগলবদ্ধ এবং বিপরীত স্পিনে থাকে। এইটা এত সেকেন্ড সময়, এবং পরবর্তীতে লাইট বন্ধ করার উৎস সরাই নেওয়ার সঙ্গে সঙ্গে 10⁻⁻8 বা থেকে 10⁻⁻9 সেকেন্ড সময়ের মধ্যে আলো বিকিরণ করে। তাহলে একটা কথা বলো, প্রতিপূর্বার ক্ষেত্রে শোষণ ঘটতেছে 10⁻⁻14 থেকে 15, খুব দ্রুত শোষণ ঘটে, কিন্তু বিকিরণ ঘটে কিছু সময় পর। এখানে এক বলছি যে সময়টা খুব নগণ্য, তার শোষণ ঘটে এত দ্রুত, বিকিরণ করে কিছু সময় নিয়ে, ফলে এখানে ডিফারেন্স। ফলে এখানে দেখা যাচ্ছে লাইট বন্ধ করার সাথে সাথে আমরা বুঝতে পারি নাই আলো বন্ধ, লাইট বন্ধ আলো বন্ধ, লাইট অন সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো দৃশ্যমান আলো। এবার তুমি বলো অনুপূর্বার ক্ষেত্রে এখানে ইলেকট্রনের স্পিন চেঞ্জ হয়ে যায়, একই স্পিন ছিল যুগল, বিপরীত স্পিন, সঙ্গে সঙ্গে ইলেকট্রন স্পিন চেঞ্জ হয়ে গিয়ে দেখো বিপরীত স্পিন দুইটা একই প্যারালাল, ফলে এটাকে বলা হয় ট্রিপলেট স্টেটে চলে যায়, সিংলেট থেকে ট্রিপলেট। আর এখানে গ্রাউন্ড সিংলেট থেকে এক্সাইটেড সিংলেটে চলে যায়। সিংলেট বলতে বোঝাচ্ছে ইলেকট্রন দুইটার স্পিন বিপরীত। এক্সাইটেড সিংলেট, এই যে সিংলেট, গ্রাউন্ড সিংলেট, এক্সাইটেড সিংলেট, যুগল দেখো বিপরীত স্পিনেই আছে, স্পিন চেঞ্জ হয়নি। ট্রিপলেট, সিংলেট, গ্রাউন্ড সিংলেট, সিংলেট এক্সাইটেড, ট্রিপলেট এক্সাইটেড। ট্রিপলেট মানে স্পিন চেঞ্জ। এই স্পিন চেঞ্জ অবস্থাটাই এই ফসফোরেসেন্সে ঘটে, স্পিন চেঞ্জ। ফলে স্পিন চেঞ্জ ঘটার কারণে ট্রিপলেট অবস্থায় বেশ কিছু সময় ধরে অবস্থান করে। এটা 10⁻⁻4 সেকেন্ড থেকে 10 মিনিট পর্যন্ত হতে পারে। এত সময়কাল ধরে এটার আলো বিকিরণ, কারণ স্পিন একই হওয়ার পর আগের স্পিনে যে বিপরীত স্পিন না হওয়া পর্যন্ত, পরিবর্তন না হওয়া পর্যন্ত ট্রিপলেট স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসবে না। এই যে স্পিন এই সময় কিছু সময় অবস্থান করে, সময় অবস্থান করার পর তারপর স্পিন বিপরীত হয়ে যায়, হয়ে যাওয়ার পর তারপর নিচে নামে। আর প্রতিপূর্বার ক্ষেত্রে, এটা প্রতিপূর্বার ঘটনা হলো, এটা প্রতিপূর্বার ক্ষেত্রে সিংলেট এক্সাইটেড, তখন স্পিন অপরিবর্তিতই থাকে, ফলে সহজেই এত সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে ইলেকট্রন নিচে চলে আসে। আর ট্রিপলেটের ক্ষেত্রে প্রথমে কিছু সময় ব্যাপী সেই ট্রিপলেট বিপরীত একই স্পিন বিপরীত স্পিন আগের অবস্থায় চলে আসার জন্য কিছু সময় নেয়, এবং এখানে সময় এবং শক্তি দুইটাই ব্যয় হয়। কারণ কি জানো, এই মধ্যবর্তী অবস্থায় তার গ্রাউন্ড স্টেট যদি বলি, এটা হায়ার স্টেট যদি এটা বলি, এইটা হলো আমরা বললাম এটা প্রতিপূর্বা, এই ঘটনাটা প্রতিপূর্বা। সরাসরি ইলেকট্রন সিংলেট
এটা গ্রাউন্ড সিংলেট, এক্সাইটেড সিংলেট, নেমে চলে আসলো, এনার্জি বিকিরণ করলো, আলো পেয়ে গেলাম প্রতিপ্রভা। আর অনুপ্রভাটা কি? একেবারে ইলেকট্রন চলে গেল, এবার দেখো ইলেকট্রন বিকিরিত করে এইখানে চলে আসলো, এইটা একটা স্তর, এইটা ট্রিপলেট স্তর। দেখো সিংলেট এক্সাইটেড থেকে ট্রিপলেট স্টেটে আসলো। এই জায়গাটা আসতে গেলে সময় এবং এনার্জি ছেড়ে দিয়ে দিয়ে আস্তে আস্তে এখানে আসতেছে, আর এসে এই যে তোমার এই জায়গাটায় এইটা এসে যদি এখানে এক্সাইটেড ট্রিপলেট থেকে এইখানে সব এসে সে স্পিন বিপরীত অবস্থা নিয়ে তারপরে সে নেমে আসে। এই জায়গাটাতে আমরা দেখাই যে এখানে এনার্জির বিকিরণ হয় কিছু করার পর আবার এখানে জমা দাঁড়ায়, এখানে দাঁড়ার পর এখান থেকে যে এনার্জিটা বিকিরণ করে সেই এনার্জিটা পরবর্তীতে আমরা যে লাইটটা দেখি এই লাইটটা আমরা দেখতে পাই। তার মানে অনুপ্রভার ক্ষেত্রে সময় নিয়ে এই ঘটনাটা ঘটে, ফলে এটাকে বলা হয় সময়ের পার্থক্যটা মূল প্রতিপ্রভা এবং অনুপ্রভা। 10⁻⁴ থেকে 10 সেকেন্ড সময়কাল ধরে যদি আলো বিকিরণ করে লাইট দেখি তাহলে সেটা অনুপ্রভা, আর 10⁻⁸ 10⁻৯ সেকেন্ড সময়ের মধ্যে যদি আলো দেখি তাহলে সেটা প্রতিপ্রভা। তাহলে আমরা বলছি এই যে ফসফর জাতীয় পদার্থগুলো এরাই দুই ধরনের। একটা হলো যদি কোনো বস্তু আলো শোষণ করার 10⁻⁸ থেকে 10⁻৯ সেকেন্ড সময়ের মধ্যে আর উৎস বন্ধ করার সাথে সাথে এত সময়ের মধ্যে আলো বিকিরণ করে তখন সেটাকে বলা হয় প্রতিপ্রভা। আর যদি 10⁻⁴ থেকে 10 সেকেন্ড সময় বিশাল একটা সময় কাল ধরে আলো বিকিরণ হয় তাহলে অনুপ্রভা। কারণ এটা মূল হলো সময়ের পার্থক্য। অনুপ্রভা সময় নিয়ে হয়, প্রতিপ্রভা একেবারে সূক্ষ্ম সময়ে হয়। অনুপ্রভার ক্ষেত্রে কি ঘটে? সিংলেট ট্রিপলেটে পরিণত হয়, অর্থাৎ স্পিন চেঞ্জ হয়ে যায়। সিংলেট স্পিন একই থাকে, ট্রিপলেট স্পিন চেঞ্জ। এই ট্রিপলেট থেকে আবার সিংলেটে পরিণত না হওয়া পর্যন্ত, মানে তোমার স্পিন আগের অবস্থায় না আসা পর্যন্ত সে নেমে নিচে আসে না। ফলে এনার্জি বিকিরণ করে সময় ব্যয় করে 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 আস্তে আস্তে একটা নির্দিষ্ট, এটাকে বলা হয় ইন্টার সিস্টেম ক্রসিং। এই ইন্টার সিস্টেম ক্রসিং এর মধ্যেই এই ক্রসিংটা ঘটে। বিপরীত স্পিন ছিল, একই স্পিন, এবং এই একই স্পিন পরবর্তীতে আবার বিপরীত স্পিন, তারপরে নিচে নামা, এটাকে বলা হয় ইন্টার সিস্টেম ক্রসিং। তাহলে এখন বলো, আমরা জাল টাকা, জাল পাসপোর্ট, বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড, এইগুলোতে এই সিকিউরিটি ডিভাইস হিসাবে এই প্রতিপ্রভা জাতীয় পদার্থ, ফসফর জাতীয় পদার্থ, আমরা যেটা বললাম অপটিক্যাল সেন্সর রূপে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিরাপত্তা সূচক বা নিরাপত্তা চিহ্ন হিসেবে দেওয়া থাকে। যখনই আমি কোনো টাকা পাবো, আমি ইউভি লাইট মেশিনে যদি ধরি, সঙ্গে সঙ্গে এই এত সেকেন্ড সময়ের মধ্যে সাথে সাথে আমি বিভিন্ন বর্ণের আলো দেখতে পারবো। এই বর্ণের আলো দৃশ্যমান দেখতে পারবো। দৃশ্যমান আলো দেখার কারণে আমি সাথে সাথে বুঝতে পারবো যে এটা আসল টাকা। আর যদি লাইট না জ্বলে তাহলে আমি বলবো এটা নকল টাকা। এক, তাহলে বলো। আর একইভাবে অনুপ্রভার নর্মালি ওখানে ঘটনা, অনুপ্রভা জিনিসটা হলো মানে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ঘড়ির মধ্যে দেওয়া থাকে, দিনের আলোতে লাইট নিয়েছে বা আসে, শোষণ করছে, দৃশ্যমান অতিবেগুনি, কিন্তু রাতে দেখা যাচ্ছে ঘড়ির মধ্যে লাইট জ্বলছে। জোনাকি, ফায়ারফ্লাইজ, এই জন্য বলো আমরা এই ধরনের তাহলে আমরা বলতে পারি এখন জাল টাকা, জাল পাসপোর্ট, মানে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড শনাক্তকরণে ইউভি আলোর প্রয়োগে ফসফর জাতীয় পদার্থ ব্যবহার হয়। ফসফর জাতীয় পদার্থের ঘটনাটা ঘটে প্রতিপ্রভা বা ফ্লোরোসেন্স হিসেবে। এবং এখন তুমি স্যার এই মেশিন পাবো কই? মেশিনগুলো এগুলো বিভিন্ন ধরনের, এটাকে বলা হয় স্পেকট্রোমিটার। এটা বিভিন্ন ব্যাংকে আছে। বিশেষ করে তুমি সচরাচর শোনো প্রত্যেক কোরবানির ঈদের আগে যে একটা সব সময় যে জাল টাকা শনাক্ত, জাল টাকা ছড়িয়ে যায়। ফলে ওই সময় দেখবে কোরবানির হাটগুলোতেও জাল টাকা শনাক্তকারী মেশিন ব্যবহার করা হয়। এছাড়াও কিছু মানে তোমার হলো ইউভি পেন্সিল পাওয়া যায় কম দামি পেন্সিল ইউভি, যে পেন্সিল দিয়ে তুমি পেন্সিল কিনে তুমি শনাক্ত করতে পারো, তুমি যদি মনে করো, ইচ্ছা করো। তাহলে আমরা জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি আলোর প্রয়োগ এ পর্যন্তই। এবার আমরা যাচ্ছি
আইআর, চিকিৎসা বিজ্ঞানে আইআর আলোর প্রয়োগ। প্রথমেই আইআর ইনফ্রারেড, বাংলা নাম অবলোহিত। এর আগেও এটা নিয়ে কথা বলা হয়েছিল, প্রত্যেকটার প্রথমের দিকেই বলা হয়েছিল আইআর ইনফ্রারেড রেডিয়েশন। এটার তোমার হলো বাংলা হলো অবলোহিত। এর রেঞ্জ হলো দৃশ্যমানের পরে। অবলোহিত মানে, অবলোহিত মানে কি? লালের পরে, লালের অব্যাহতি পর, লাল থেকেও দুর্বল, লাল আলো থেকেও দুর্বল, এই অবলোহিত। তাহলে এটার রেঞ্জ কত? তাহলে বলো আইআর ইনফ্রারেড রেডিয়েশন, ইনফ্রারেড রেডিয়েশন, বাংলা বলবো অবলোহিত। অবলোহিত, লালের অব্যাহতি পরে, লাল থেকে দুর্বল, অবলোহিত। স্যার লালের রেঞ্জ কত? আচ্ছা বলো তো, কেউ বলি লাল 700, কেউ বলি লাল 780, সর্বোচ্চ মানে সর্বনিম্ন। তাহলে যদি 780 বলি, থেকে 1 লাখ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা হলো ইনফ্রারেড আলো। এটার চিকিৎসা বিজ্ঞানে প্রয়োগ দেখব। তো এই আলোটা 3 ভাগে বিভক্ত। ইনফ্রারেড, নিয়ার ইনফ্রারেড, নিয়ার ইনফ্রারেড। এটার রেঞ্জ হলো 780 থেকে 2500 ন্যানোমিটার। মিডল ইনফ্রারেড, মিডল ইনফ্রারেড, এটার রেঞ্জ হলো 2500 থেকে 25,000 ন্যানোমিটার। ফার আইআর, দুর্বল আইআর, মানে ফার আইআর দেখো অনেক দূরের আইআর, মানে অনেক দুর্বল আইআর বলবো। নির মানে দৃশ্যমানের কাছাকাছি, মিডল মাঝামাঝি আইআর, দৃশ্যমান থেকে মানে তোমার হলো আইআর নিরের কাছাকাছি, এবং ফার অনেক দূরের, দৃশ্যমান থেকে অনেক দূরের, এই হেটাবে। তাহলে বলো 2500 থেকে 1 লাখ ন্যানোমিটার। এই তাহলে এই 3টা। এর মধ্যে একটা কথা মনে রাখো, এই 3টার মধ্যে এইটা জৈব যৌগ শনাক্তকরণে, জৈব যৌগের ফাংশনাল গ্রুপ শনাক্তকরণে, শনাক্তকরণে ব্যবহার হয়, গুরুত্বপূর্ণ ব্যবহার, জৈব যৌগের ফাংশনাল গ্রুপ। স্যার তাহলে এগুলা, হ্যাঁ এগুলারও ব্যবহার আছে, এটা দিয়েও চিকিৎসা, এটারও চিকিৎসা ক্ষেত্রে আছে, কিন্তু মূলত এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় জৈব ফাংশনাল গ্রুপ এই আলোর মধ্যে শোষণ বিকিরণ করে তাদের শনাক্তকরণের কাজ মানে আমরা করতে পারি। এবার এই নির এবং মির, ফার, 3টির মধ্যে আমি এটা যাওয়ার আগে আমি একটা কথা বলি। আমরা সবাই একটা জিনিস জানি, হঠাৎ কোথাও ব্যথা পাইলে আমরা কি করি? সবাই দেখো চিন্তা করে, ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম টার্গেট বরফ নিয়ে আসো, বরফ নিয়ে আসো। স্যার বরফ নিয়ে আসবে কেন? বরফ কি করে? বরফটা দিয়ে ওই জায়গার সঙ্গে সঙ্গে রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ বন্ধ করার চেষ্টা করা হয়। বরফ দিলে ঠান্ডা হয়, ওই জায়গার তাপমাত্রাটা কমে যায়। কথা বুঝছো? তা তাপমাত্রা কমে গেলে রক্তের সঞ্চালন বন্ধ। রক্তের সঞ্চালন যত বন্ধ হবে, রক্তের সঞ্চালন গিয়ে সেন্সে যদি মেসেজ দেয় ওইখানে লাগছে, তখনই আমি ওই জায়গার অনুভূতিটা প্রকাশ করতে পারি, ও লাগছে, ব্যথা পাইলাম। যতক্ষণ পর্যন্ত যেখানে ব্যথা পেয়েছি সেখানকার রক্তের সঞ্চালনের মাধ্যমে যদি মেসেজ সেন্সে না আসে, তাহলে আমার সেন্স নাই, আমি কিছু জানি না কোথায় কি হয়েছে। তার মানে আমি আবারও বলছি,
কোথাও ব্যথা পেলাম, ব্যথা পাওয়ার সাথে সাথে আমি ব্যথাটা পাইলাম, অনুভব করলাম, এই অনুভবটা আসে এখান থেকে রক্ত যায় এখানে, সেন্সে বল সংবাদ দেয়, সেন্স বলে ব্যথা পেয়েছি, এই জন্য আমি ব্যথা পাই। সেন্স যদি আমাকে না বলে দেয়, আমি সেন্স যদি আমার না আসে, আমার সেন্স যদি না থাকে, আমি কিচ্ছু অনুভব করব না। তাহলে বরফ দিয়ে যেটা নিয়ন্ত্রণ করা হয় সেটা হলো রক্তের সঞ্চালন বন্ধ করা যায়। রক্ত তাহলে আর মেসেজ যেতে পারে না, ব্যথাটা তাৎক্ষণিক আমি বুঝি না, অনুভব করি না। এটা এক ধরনের অ্যানেস্থেশিয়া। অবশ কথা বুঝছি, এটা তাৎক্ষণিক ট্রিটমেন্ট, কিন্তু স্থায়ী কোনো ট্রিটমেন্ট না, এটা দিয়ে রোগ সরবে না, খালি তাৎক্ষণিক করে দেওয়া হলো। কিন্তু এই ব্যথাটা উপশম করার উপায় কি? এই যে নীর, ফার, এই আলো প্রয়োগ করে রক্তের সঞ্চালন স্বাভাবিক করা হয়। রক্তের সঞ্চালন যদি আবার স্বাভাবিক করা যায়, আস্তে আস্তে এই আলো প্রয়োগ করে ক্ষতিগ্রস্ত স্থানে নতুন কোষ সৃষ্টি হয়, নতুন কোষ সৃষ্টি করে তোমার আস্তে আস্তে রক্তের সঞ্চালন স্বাভাবিক করে স্থায়ীভাবে ব্যথা দূর হয়। তার মানে বরফ দেই আমরা তাৎক্ষণিক অবশ করার জন্য, কিন্তু স্থায়ী চিকিৎসার জন্য আমরা ফিজিওথেরাপিতে আমরা তাপ দিই। ফিজিওথেরাপিতে আমরা কি করি? তাপ দেই। তাপ দিয়ে, অল্প তাপ দিয়ে। এখন প্রশ্ন, স্যার এই তাপ আসলে দেখো, এই আইআর আলো, এই যে বলছি আমি এই ন্যানোমিটারটা, একটা কথা বলো, আমরা জানি দৃশ্যমান আলো 400 থেকে 700 ন্যানোমিটার। এই আলোটা থেকে, এই আলোটার সূর্যের আলো, এই সূর্যের আলো থেকে যে তাপটা, সূর্যের আলো তো সম্পূর্ণ আমরা নিতে পারি না, যে তাপটা আমরা পাই এই তাপটা আইআর আলো হিসেবে পাই। তার মানে আমরা যে তাপটা অনুভব করি সেটা আইআর আলো। এর মধ্যে এইটা হলো এই ফার আইআর, এটা হলো আমাদের শরীরে তাপের অনুভূতি জাগায়, আমাদের শরীরে গরমের অনুভূতি জাগায়। তার মানে সকালের রোদে আমরা যে বলি ভিটামিন ডি, আমরা যে বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেটাই এই আলো। সকালের রোদে রোদ আস্তে আস্তে বাড়ে, রোদ আস্তে আস্তে বাড়ে, নীরের প্রভাব বাড়ে, আর নীরের প্রভাব যত বাড়বে সেটা কি করে? উত্তপ্ত করে, তখন আর আমি রোদে থাকতে পারি না। তাহলে বলো দুইটা জিনিস, একটা হলো সকালের রোদ, মিষ্টি রোদ, এটাকে বলা হয় সানবাত। সূর্য স্নান করি আমরা, এই যে শীতকালে এখন রোদ পাইলেই আমরা রোদে যা দাঁড়াইতে পারি, গ্রাম অঞ্চলে সচরাচর এটাকে বলা হয় সূর্য স্নান, সানবাত। এই সকালের রোদে সানবাত খুব আরামপ্রিয়, ইচ্ছে মতো করা যায়। কিন্তু দুপুরের রোদে সানবাত করতে যাও, পুড়ে যাও, বেশিক্ষণ পারবে না, পুড়ে যাও। তুমি কক্সবাজারে বেড়াতে যাও, যায় দুপুরের রোদে ঘোরো 2-4 দিন, দেখো তুমি কালো হয়ে গেছো আস্তে আস্তে, এবং এটা সময়ের সাপেক্ষে দেখা যাবে যে ত্বক পুড়ে গেছে। কিন্তু সকালের রোদ মৃদু, এই রোদে যে তাপটা পাই সেটা হলো এই অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে পাই, এই তাপটাই আমরা হলো নেই। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কেন, কি করে? আসলে এটা রক্তের সঞ্চালন বৃদ্ধি করে। ওই যে ত্বকের তাপীয় অনুভূতি জাগায়, তা ত্বক তাপ নিয়ে ত্বকের ভেতরের কোষের উদ্দীপনা সৃষ্টি করে। এই উদ্দীপনার কারণে দেখো নতুন কোষ সৃষ্টি হয়, উদ্দীপনার কারণে রক্তের সঞ্চালন নালীগুলা, সেই নালীগুলার সম্প্রসারণ ঘটে, চর্বি গলে যায়, এবং রক্তের সঞ্চালন বৃদ্ধি পাওয়া মানে তুমি সুস্থ হওয়া। বুঝছি? একটা জিনিস তোমাকে বলি, তাহলে বলো এটা দিয়েও আমরা চিকিৎসা করতে পারি, এটা দিয়েও চিকিৎসা করতে পারি, এখানেও চিকিৎসা আছে, তবে এটা দিয়ে সবচেয়ে বেশি চিকিৎসা করা যায়। তার আগে আমি কি মানে আইআর জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখো। একটা কথা, আমরা যখন খাদ্য খাই তখন আমাদের বডিতে, খাদ্য খাওয়ার পর বলো তো আমাদের বডিতে পেটে গিয়ে হজম ক্রিয়া ঘটে, দহন ক্রিয়া ঘটে। দহন ক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, এনার্জি উৎপন্ন হয়। এনার্জিটা মানে তাপ শক্তি।
আর এই তাপশক্তিটাই আমরা কি করি, এনার্জি তাপশক্তি, এই তাপশক্তি দিয়ে আমার যন্ত্রটা, আমার মেশিনটা চলে। তবে একটা কথা বলি, প্রত্যেকটা মেশিনের দক্ষতা কিন্তু 100% না। আমার তোমার মেশিনেরও দক্ষতা 100% না। এর কিছু এনার্জি লস হবেই। দক্ষতা 80%, 20% লস কোনো মেশিনের। ঠিক আমাদের বডিরও কিছু এনার্জি লস হয়। এই আমাদের বডির যে তাপটা, উৎপন্ন তাপের কিছু তাপ আইআর রশ্মি হিসাবে ত্বকের ভিতর দিয়ে নির্গত হয় বডি থেকে। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণীর বডি থেকে আইআর রশ্মি নির্গত হয়। আমরা বলি না একত্রে অনেক মানুষের সমাগম, তো একত্রে অনেক মানুষের সমাগম হলে আমরা বলি যে মানুষ এত মানুষ একত্রে জমছে, গরম লাগতেছে খুব। আসলে গরমটা কোথা থেকে আসে? প্রত্যেক মানুষের বডি থেকে আইআর নির্গত হয়। এই নির্গত আইআরের সম্মিলিত রূপ তাপশক্তি বাড়ে, ওই অঞ্চলের তাপ বাড়ে, গরম লাগে। মানুষ দূরে দূরে নিয়ে যাও, মানুষ কম, গরম কম। মানুষ বেশি, গরম বেশি। স্যার শুধু কি মানুষেরই এটা না, অন্য প্রাণীরও আছে। গরু যারা বেশি, যত বেশি খাবে তাদের তত বেশি। তাহলে বলো, আমরা বলছি যে এখানে একটা জিনিস, একটা হলো চিকিৎসা পদ্ধতি ভেতর থেকে বাইরে থেকে আলো দিয়ে, আর একটা হলো ভেতরের আলো, ভেতরের আইআর, এই আইআর নিয়েও আমরা রোগ নির্ণয় করতে পারি। সেটা কিভাবে, সেটাই বলছি আমি, যে আমরা যখন খাদ্য খাই, খাদ্য হজম ক্রিয়ার মাধ্যমে এনার্জি উৎপন্ন হয়। এই এনার্জিটা তাপশক্তি। এই তাপশক্তির কিছু অংশ ন্যাচারালি এটা শরীর থেকে নির্গত হয়। এইটা শরীর থেকে এটাকে বলা হয় বডি আইআর। এটা রেঞ্জ হলো 8,000 থেকে 12,000 ন্যানোমিটার। এটাকে বলা হয় ন্যানোমিটার, এটাকে বলা হয় বডি আইআর। বডি আইআর, এই বডি আইআরটা হলো মিডলের মধ্যে পড়ে। এখন বলো, এই বডি আইআর নির্গত হয়, এটা ডিপেন্ড করে প্রত্যেক মানুষের। দেখো যে কোনো মানুষের এই যে, এবং এটা ডিপেন্ড করে যেটা, যে উৎপন্ন তাপের, বডিতে উৎপন্ন তাপের সাথে আইআর নির্গত তাপের সমানুপাতিক সম্পর্ক। যত তাপ উৎপন্ন হবে তার একটা অংশ তত বেশি নির্গত হবে। এখন বলো, তাপ উৎপন্ন হয়েছে বেশি কিন্তু নির্গত হয়েছে কম, তার মানে আইআর আমার বডিতে কিছু অ্যাবজর্ব হয়ে আছে। তো অ্যাবজর্ব কে করলো? আমি জানি, যদি আমার বডিতে, যদি কোনো কারো বডিতে ক্যান্সার কোষ সৃষ্টি হয়, তোমরা জানো ক্যান্সার মানে হলো কোষের অস্বাভাবিক বৃদ্ধি, টিউমার। তো কোষের অস্বাভাবিক বৃদ্ধি, টিউমার, সেইখানে অতিরিক্ত কোষ, তাহলে বলো তো সে কিছু এনার্জি অ্যাবজর্ব করবে কিনা? তাহলে আমার বডি থেকে যে আইআর নির্গত হওয়ার কথা, তাহলে বলো তো সেই আইআর কি নির্গত হবে সেই পরিমাণ না কম? যদি নির্গত আইআরের পরিমাণ পরিমাপ করে আমার যা সুস্থ মানুষের জন্য যা নির্গত হওয়ার কথা তার চেয়ে যদি কম নির্গত হয়, তার মানে আইআর বডিতে আটকে আছে, তার মানে কোনো রোগ আছে, অসুস্থ, আটকে আছে, প্রোটিন ভাঙবে, দেহের গঠনগত পরিবর্তন ঘটতে পারে, আবার কোনো রোগ আছে কিনা সেটা ধরা পড়তে পারে। তার মানে আমার বডির আইআর, নির্গত আইআরের পরিমাপ করেও আমরা ভেতরে রোগ আছে কিনা নির্ধারণ করতে পারি। এটা হলো নির্ধারণ। আর এবার আমরা বলবো চিকিৎসা পদ্ধতি, যে আমরা এই আইআর দিয়ে কি কি চিকিৎসা করতে পারি। দেখো, প্রথমে এই আইআর দিয়ে হিমোগ্লোবিন, দেখো মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেন কতটুকু অ্যাবজর্ব হয় তার পরিমাণ নির্ণয় করতে গেলে নীর আলো ব্যবহার করা হয়, করে মস্তিষ্কের রোগ নির্ণয় করা হয়। কি বললাম? মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন কর্তৃক শোষিত অক্সিজেনের পরিমাপ করে, এই আলোর মাধ্যমে পরিমাপ করে মস্তিষ্কের রোগ নির্ধারণ করা হয়। ফার আইআর, কোথাও ব্যথা পেয়েছো, কোথাও তোমার হলো এই সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপির মাধ্যমে এই ফার আইআর ব্যবহার করা হয়, করে ব্যথা উপশম করা হয়। ফার আইআর প্রয়োগ করে রক্তের সঞ্চালন স্বাভাবিক করা হয়, অর্থাৎ ফার আইআর প্রয়োগ করে কোষের উদ্দীপনা সৃষ্টি করা হয়। উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে রক্তের সঞ্চালন বৃদ্ধি করা হয়, রক্তের সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে ব্যথা উপশম হয়। বুঝছি?
তো এই FRIR-এ এটা ব্যবহার হয় তোমার লো ইমিশন পদ্ধতিতে, কারণ আইআর-এর চিকিৎসা পদ্ধতি দুই প্রকার, একটা লো ইমিশন, একটা হলো হাই ইমিশন। একটা হলো লো ইমিশন, FRIR ব্যবহার করা হয় লো ইমিশনে। এই লো ইমিশনে এটা ত্বকের ভেতরে প্রবেশ করে কোষের উদ্দীপনা সৃষ্টি করে ব্যথা আস্তে আস্তে উপশম করে রক্তের সঞ্চালন বৃদ্ধি করে এটা। আর নির আইআর এটা দিয়ে, এটা হাই এমিশন, এটা শরীরে ত্বকের 4 সেন্টিমিটার গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে। FRIR-ও করে 4 সেন্টিমিটার গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে ত্বকের ভেতরে, 4 সেন্টিমিটার গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে। এই প্রবেশ করে এটা লেজার টেকনিকের মাধ্যমে চিকিৎসা করা হয়, রোগ নির্ণয় করা হয়। একটা জিনিস তোমরা জানো, ডায়াবেটিস রোগীদের আমরা সব সময় বলি ডায়াবেটিস রোগীদের ক্ষত তাড়াতাড়ি শুকায় না। কেন শুকায় না স্যার? কারণ ডায়াবেটিস রোগীদের দেখো এনারা ইনসুলিন নির্ভর বেশি, ইনসুলিন নির্ভর। এই ইনসুলিন নির্ভর হওয়ার কারণে আস্তে আস্তে যত বেশি ইনসুলিন বাইরে থেকে নেয় আস্তে আস্তে কি হয়, রক্তের সঞ্চালন কমে যায়। রক্তের সঞ্চালনের জন্য রক্তের মধ্যে থাকা এই নাইট্রিক অক্সাইড নামে একটা যৌগ, এটা একটা ফ্যাক্টর, এটা রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করে। ইনসুলিনের সাথে এই নাইট্রিক অক্সাইডের আবার শত্রু সম্পর্ক। কি সম্পর্ক? শত্রু সম্পর্ক। নাইট্রিক অক্সাইড, ইনসুলিন যত বেশি নেবে নাইট্রিক অক্সাইড তত বোকা হবে, নাইট্রিক অক্সাইড যত বোকা হবে রক্তের সঞ্চালন তত কমবে, আর রক্তের সঞ্চালন যত কমবে রোগ প্রতিরোধ ক্ষমতা তত কমবে, ঘা ক্ষত শুকাবে তত কম। আইআর রশ্মি প্রয়োগের মাধ্যমে নাইট্রিক অক্সাইডের প্রবাহ বৃদ্ধি করা হয়, করে রক্তের সঞ্চালন স্বাভাবিক করা হয়। রক্তের সঞ্চালন স্বাভাবিক করার মাধ্যমে ঘা ক্ষত তাড়াতাড়ি ডায়াবেটিস রোগীদের শুকায়। তার মানে বলো, আমরা বুঝি না, আমরা দেখি এর ঘা তাড়াতাড়ি শুকালো, ওর ঘা তাড়াতাড়ি শুকায় না। যার ঘা যত দেরিতে শুকাবে তার অর্থ তার বডিতে রক্তের সঞ্চালন তত কম। রক্তের সঞ্চালনের উপরেই ডিপেন্ড করে তুমি কতটা সুস্থ, কতটা অসুস্থ, তোমার কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা। বুঝছি? তাহলে আমরা আইআর রশ্মির মাধ্যমে মাথার ব্রেনের চিকিৎসা, মানে তোমার নির্ণয় করা যায়, মস্তিষ্কের রোগ নির্ণয় করা যায়। তারপরে তোমার হলো ডায়াবেটিস রোগীদের ক্ষত শুকানোর কাজে ব্যবহার হয়। তারপরে তোমার স্ট্রোকের চিকিৎসায় ব্যবহার হয়, ব্যথা উপশমের চিকিৎসায় ব্যবহার হয়, বিভিন্ন ধরনের রোগ। কবির স্যারের বইয়ে কিছু পয়েন্ট আছে, রোগগুলো পড়ো। কিন্তু পদ্ধতিটা হলো আইআর পদ্ধতি, আইআর মানে তোমার হলো রশ্মি দুইটা পদ্ধতির চিকিৎসা করে, একটা লো এমিশন, একটা হলো হাই এমিশন। লো এমিশন হলো মানে তাপ দিয়ে ফিজিওথেরাপি, আর হাই এমিশন হলো ওই যে লেজার টেকনিকের মাধ্যমে চিকিৎসা। বুঝছি? এবার আমরা চলে যাচ্ছি MRI। প্রশ্ন হলো MRI কি, বা রেডিও আলোর প্রয়োগ। চিকিৎসা বিজ্ঞানে রেডিও আলোর প্রয়োগ। চিকিৎসা বিজ্ঞানে রেডিও আলোর প্রয়োগ। দেখো এই প্রসঙ্গে দুটি টার্ম, একটা হলো NMR আর একটা হলো MRI। NMR, MRI। NMR এইটা কি স্যার? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। আর MRI এটা কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। স্যার একটা প্রশ্ন, দেখো NMR, MRI উভয় ক্ষেত্রে এই যে দেখো তো এই টার্ম দুটি একই কিনা? ম্যাগনেটিক রেজোন্যান্স আছে, এইটাতে নিউক্লিয়াস নেই, এখানে আবার ইমেজিং নেই। কথা বুঝো? তাহলে এখন স্যার ওটা কি? আসলে কোনো ব্যাপার না, দুইটা একই জিনিস। দেখো NMRI দুইটা একই জিনিস, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং।
দুইটা একই জিনিস। মূলত এখানে যেটা সেটা হলো ম্যাগনেটিক রেজোন্যান্স। এই ম্যাগনেটিক রেজোন্যান্সটা কার ঘটে? নিউক্লিয়াসের ঘটে। তা নিউক্লিয়াস উভয় ক্ষেত্রে জড়িত। বাস্তব মানে ইয়ার ক্ষেত্রে যোগ করে অনেক সময় বলে যে এই এমআরআই, চিকিৎসা বিজ্ঞানে এমআরআই বলে, এনএমআরআই বলে না। এন বলাতা, এন মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস বললে মানুষ ভয় পায়, এই জন্য এন কথাটা বলে। আসলে এটা যোগ, আর কিছু না। এন এম শ্রুতি মধুরের জন্য এমআরআই, এনএমআর। কিন্তু এখন বলো, আমি যদি সত্যিকার বলি, আসলে টোটালটা হলো এনএমআরআই, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। প্রথম প্রশ্ন, নিউক্লিয়ার তার মানে নিউক্লিয়াস জড়িত। ম্যাগনেটিক, নিউক্লিয়াসের ম্যাগনেট। স্যার নিউক্লিয়াসের ম্যাগনেট কারা? নিউক্লিয়াসে থাকে কারা? প্রোটন বা নিউট্রন। তার মানে তারা ম্যাগনেট। স্যার প্রোটন ম্যাগনেট মানে চুম্বক? হ্যাঁ, আমরা তোমাকে বলছিলাম ইলেকট্রন স্পিন গতিবিহীন আছে, স্পিন গতি থাকা মানেই তারা চুম্বক। প্রোটনেরও স্পিন গতি আছে, প্রোটনও চুম্বক। নিউট্রনেরও স্পিন গতি আছে, নিউট্রনও চুম্বক। তার মানে নিউক্লিয়ার ম্যাগনেটিক। তার মানে নিউক্লিয়াসের প্রোটন বা নিউট্রনের রেজোন্যান্স। স্যার রেজোন্যান্স জিনিসটা কি? রেজোন্যান্সটা আসলে এইরকম, ইলেকট্রন একটা শক্তি স্তর, এটা আর একটা শক্তি স্তর। ইলেকট্রন উপরে যাচ্ছে আবার নামতেছে, যাওয়া আসা, যাওয়া আসা, এটা রেজোন্যান্স। ইলেকট্রন না, শুধু প্রোটনের ক্ষেত্রেও বলবো। স্তর উচ্চ শক্তি সম্পন্ন, নিম্ন শক্তি সম্পন্ন, উচ্চ শক্তি সম্পন্ন, নিম্ন শক্তি সম্পন্ন। এই উচ্চ শক্তি, নিম্ন শক্তি, উচ্চ শক্তি, নিম্ন শক্তি, শক্তি শোষণ, শক্তি বিকিরণ, এই যে প্রক্রিয়াটাকেই বলা হয় রেজোন্যান্স। আমি বলবো রেজোন্যান্স এই, আমি অনবরত দেখো যাচ্ছি আবার নামতেছি আবার যাচ্ছি, এটার নামই হলো রেজোন্যান্স। আমি শক্তি শোষণ করে উপরে গেলাম, শক্তি বিকিরণ করে নিচে নামলাম। তাহলে রেজোন্যান্সের কারণে শক্তি শোষণ ঘটে, বিকিরণ ঘটে। আর বিকিরিত শক্তি কম্পিউটারে সিগন্যাল তৈরি করে, আর এই সিগন্যাল দেখে রোগ নির্ধারণ হয়। আমি সেটা পরে বলবো, কারণ এটার মেকানিজমটা টোটাল বলার চেষ্টা করব। এখানে যদি একটু মানে স্থির থাকো, বোঝো, মানে শোনো, তাহলে আনন্দ পাবে, যে বোঝা যাবে, জিনিসটা বোঝা যাবে। কারণ এটা তুমি বই পড়ে মুখস্থ করা খুব কঠিন ব্যাপার, আর মুখস্থ করারও প্রয়োজন নেই, বুঝলেই পারবে। দেখো, প্রথম নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। রেজোন্যান্স কথাটা মানে বাংলা নাম হলো এর অনুরণন। অনুরণন কি? ওই যে বললাম উচ্চ শক্তি সম্পন্ন হওয়া, নিম্ন শক্তি সম্পন্ন, আবার উচ্চ শক্তি, আবার নিম্ন শক্তি, এটাকে বলা হয় অনুরণ। যাওয়া আসা, যাওয়া আসা, অনুরণ। যেমন মনে করে এই যৌগটাতে ইলেকট্রন ছিল, এটা বেনজিন চক্র, এটা পরবর্তীতে ইলেকট্রন এখানে গেল, এটা ইলেকট্রন গেল, এটা এখানে গেল, আর একটা চক্র তৈরি হলো। এই যে এখানে দেখো, এখানে যে ইলেকট্রন যেখানে যেখানে আছে, এখানে সেখানে সে নাই, তার মানে ইলেকট্রন সঞ্চালন, রেজোন্যান্স। ঠিক এখানেও রেজোন্যান্স বলছে উচ্চ শক্তি সম্পন্ন, নিম্ন শক্তি সম্পন্ন, উচ্চ শক্তি সম্পন্ন, নিম্ন শক্তি সম্পন্ন, এই যাওয়া আসা, এটাকে বলা হয় রেজোন্যান্স। বুঝছি? এবার কার রেজোন্যান্স? স্যার এখানে নিউক্লিয়াসের রেজোন্যান্স বলো কেন? নিউক্লিয়াসের ম্যাগনেটিক রেজোন্যান্স, তার মানে নিউক্লিয়াসের ম্যাগনেটের রেজোন্যান্স। স্যার নিউক্লিয়াসে থাকে কে? প্রোটন বা নিউট্রন, তারা ম্যাগনেট হিসেবে আচরণ করে, তাদের রেজোন্যান্স। এই রেজোন্যান্সের মাধ্যমে তৈরি হয় ইমেজ। তাহলে একমাত্র একটা আমরা বর্ণালী পাইলাম যেখানে নিউক্লিয়াস জড়িত। অন্য সকল বর্ণালী, ইউভি, এক্স রে, আইআর, ভিজিবল, যতগুলো পেয়েছি প্রত্যেকটা বর্ণালী ইলেকট্রনিক বর্ণালী। বাইরের স্তরের ইলেকট্রন এক্সাইটেড হওয়া, শক্তি শোষণ, বিকিরণের মাধ্যমে বর্ণালী। কিন্তু এই প্রথম আমরা পাচ্ছি নিউক্লিয়ার বর্ণালী, নিউক্লিয়াসের ভেতরের প্রোটন বা নিউট্রন বর্ণালী। তাহলে এখন প্রশ্ন, স্যার ইউভি আলো ইলেকট্রনিক বর্ণালী দেয়, রেডিও আলো প্রোটন বর্ণালী দেয় কেন, নিউক্লিয়ার বর্ণালী দেয় কেন, নিউট্রন বর্ণালী দেয় কেন? প্রশ্ন, উত্তর। আচ্ছা বলো তো, ইউভি আলো রেঞ্জ কত? 10 থেকে 375, অত্যন্ত তীব্র আলো। এমআরআই আলো
স্যার 10 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিশাল বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে অত্যন্ত দুর্বল আলো, অত্যন্ত দুর্বল আলো। এই দুর্বল আলো দেখো, তাহলে বলছি কি অত্যন্ত দুর্বল আলো, তাহলে এই দুর্বল আলো ইলেকট্রনকে এক্সাইটেড করতে পারে না। পরমাণুর অণুর, দেখো আমি প্রথমে বলি এক্স রে, ইউভি, দৃশ্যমান মানে ভিজিবল, এই আলোগুলো অণু পরমাণুর ইলেকট্রন এক্সাইটেড করতে পারে, ফলে এরা ইলেকট্রনিক বর্ণালী দেয়। ইলেকট্রন এক্সাইটের মাধ্যমে, স্থানান্তরের মাধ্যমে, শক্তি স্তর চেঞ্জের মাধ্যমে ইলেকট্রনিক বর্ণালী দেয়, ইলেকট্রনিক বর্ণালী দেয়, বর্ণালী দেয়। আর আইআর আলো এটা ওদের চেয়ে দুর্বল, ইলেকট্রন এক্সাইটেড করে উচ্চ শক্তি স্তর উঠাতে পারে না। কিন্তু কি হয় জানো, একটা যৌগ ইলেকট্রন আছে, আইআর ওর মধ্য দিয়ে চলে গেল, একটা ঝড় সৃষ্টি করে দিয়ে গেল, ওর কারণে ইলেকট্রনগুলো কাঁপাকাঁপি শুরু করে দিল। যখনই কম্পন শুরু হয় তখন বন্ধনের ইলেকট্রন কাঁপে, কম্পন বলে তো, তাহলে বন্ধনের বলো তো স্ট্রেসিং, বেন্ডিং, বন্ড বলো তো, বন্ড লেন্থ কম বেশি হয় কিনা। বন্ডের ইলেকট্রন যখন এরকম আইআর আলো শোষণ করে, দেখো আইআর আলো শোষণ করে ইলেকট্রন উপরে উঠতে পারে নাই, কিন্তু আইআর আলো শোষণ করে ইলেকট্রন নড়াচড়া করতেছে বন্ধনে, যেই নড়াচড়া করতেছে তখন বন্ধন বলো, বন্ধনের কম্পন বৃদ্ধি পাচ্ছে, বন্ধনের কম্পন বৃদ্ধি পাওয়ার কারণে তার মানে আইআর আলো কিছু শোষণ হয়, ফলে ইলেকট্রন নড়াচড়া করে। ইলেকট্রন স্থায়ী মানে স্থানান্তর হয় নাই, কিন্তু ইলেকট্রন তো নড়াচড়া করতেছে, বন্ড বেঁকে যাচ্ছে, বন্ড সংকোচন হচ্ছে, বন্ড সম্প্রসারণ হচ্ছে, ফলে এর মাধ্যমেও ইলেকট্রন, তার মানে ইলেকট্রন নড়াচড়া করার মানে এখানেও ইলেকট্রনিক বর্ণালী পাওয়া যায়, ইলেকট্রনিক বর্ণালী পাওয়া যায়। তাহলে আমি বললাম এক্স রে, ইউভি, ভিজিবল, এটা দিয়ে সরাসরি ইলেকট্রন, এই এনার্জি প্রচুর, এই এনার্জি নিয়ে ইলেকট্রন স্থানান্তর করতে পারে, শক্তি স্তর চেঞ্জ হতে পারে, হওয়ার মাধ্যমে ইলেকট্রনিক বর্ণালী দেয়। আইআর আলো শোষণ করে ইলেকট্রন নড়াচড়া করে, স্থানান্তর হতে পারে না, কিন্তু কম্পন বৃদ্ধি পায় বন্ধনের, বন্ড লেন্থ চেঞ্জ কম বেশি হয়, এর মাধ্যমে সম্প্রসারণ সংকোচন ঘটে, এর মাধ্যমেও ইলেকট্রনিক বর্ণালী হিসেবে আমরা পাই আইআর বর্ণালী, অণুর আইআর বর্ণালী। কিন্তু আইআর এর পরে মাইক্রোওয়েভ, আইআর মোটামুটি একই জিনিস, একই রকম, কিন্তু রেডিও এবং টিভি আলো, টিভি আলো এটা এতই দুর্বল আলো যে, এতই দুর্বল আলো যে এই আলোর ব্যাপারে ইলেকট্রন শোষণ করে কোনো লাভ হয় না, ইলেকট্রনের, ইলেকট্রন নড়াচড়া কিচ্ছু করতে পারে না, ফলে এই আলো ইলেকট্রন শোষণ করে না, নেয় না। আমরা এই বিষয়টা আগামী দিন বলবো, এই আলো ইলেকট্রন শোষণ করে না, কেন করে না সেই ঘটনাটা বলে তারপর আমি বলবো তখন আলো কোথায় যাবে। ইলেকট্রন যদি না করে তাহলে বাইরের স্তরে থাকে ইলেকট্রন, ইলেকট্রন আলো নিল না, তখন আলো কোথায় যাবে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে গেলে নিউক্লিয়াসে থাকে কারা? প্রোটন, নিউট্রন। প্রোটন, নিউট্রন তখন ওই আলো শোষণ করে এবং নিউক্লিয়ার বর্ণালী সৃষ্টি হয়। আমরা এটা আগামী দিন এইখান থেকেই শুরু করব, যে রেডিও এবং টিভি আলো যে অন্য ইলেকট্রনিক বর্ণালী দেয়, কিন্তু রেডিও টিভি আলো ইলেকট্রনিক বর্ণালীর উপযোগী না কেন, তখন তারা কেন নিউক্লিয়ার বর্ণালী দেয়, এটা থেকেই শুরু করে এমআরআইটা বুঝে আমরা আগামী দিন শিক্ষা পরীক্ষা, শিক্ষা পরীক্ষা মানে বর্ণালীর মাধ্যমে সোডিয়াম বিভিন্ন মেটাল কীভাবে শনাক্ত করা যায়, কারণ বর্ণালী আগামী ক্লাসে শেষ করবই। তারপরে আমরা চলে যাবো দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল, সলিউশন কেমিস্ট্রি। আজকে এ পর্যন্তই বাবা, থ্যাংক ইউ।